আরেকটি 15ই আগস্ট ঘটাতে চান মিনু, বক্তব্যটি বিএনপির কিনা জবাব চাইলেন ওবায়দুল কাদের। ভিন্নমত রুখতে সরকারের পেছনে কাজ করছে ভয়ঙ্কর একটি শক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। এলএমএম ব্যবসা খুলে রুলান্সারের 500 কোটি টাকা লোপাটের অভিযোগ, প্রতারণায় সর্বশান্ত অনেকেই। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। আরেকটি 15ই আগস্ট ঘটাতে রাজশাহীর সাবেক মেয়র মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এ প্রশ্ন তোলেন তিনি। বলেন, বিএনপি সুবর্ণ জয়ন্তী পালন ইতিহাস বিকৃতির চক্রান্ত। 2রা মার্চ রাজশাহীর নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিশেষ অতিথির বক্তব্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 1975 সালের 15ই আগস্টের কথা সামনে আনেন। হাসিনা, রেডি হও, আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে, মনে নাই 75 সাল। শনিবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান তিনি। আমাদের কাছে এটা বোধগম্য নয়, এই অদ্যত্বপূর্ণ বক্তব্য ওই নেতার ব্যক্তিগত নাকি বিএনপি দলীয় অবস্থা। গত 4-5 দিনে বিএনপির ওই নেতার বক্তব্য নিয়ে এখন পর্যন্ত বিএনপি অফিসিয়াল কোনো ব্যাখ্যা প্রদান না করে প্রমাণ করেছে এটি তাদের দলগত অবস্থা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে বিএনপির লোক দেখানো কর্মসূচি ইতিহাস বিকৃতির চক্রান্ত বলেও মন্তব্য তার। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দিয়ে মহান স্বাধীনতার মাসে কর্মসূচির উদ্বোধন করে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করেছে। এদিকে মিজানুর রহমান মিনুর বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্নমত রুখে দিতে সরকারের পেছনে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সকালে উত্তরবঙ্গ ছাত্র ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, শুধু সরকারের সমালোচনা করায় মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে বিএনপি কঠিন দুঃসময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে দলটিকে। ভয়ঙ্কর একটা শক্তি পেছন থেকে এই সরকারের আড়ালে থেকে সরকার তার জন্য স্ক্রিন তৈরি করেছে। সেই স্ক্রিনের থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এর আগে কারাগারে লেখক মোশতাক আহমেদ ও নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে, এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন সমাবেশের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় প্রেস ক্লাব এলাকায়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় সংকটেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ মার্কায় লড়ছে না বিএনপি। ভোটের মাঠে সুবিধা পেতেই দলটির প্রার্থীরা ভিন্ন প্রতীকে নির্বাচনে আসছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে শেষ পর্যন্ত বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক করতে কৌশলগত পরিবর্তন আনার কথাও জানাচ্ছেন তারা।
আমাদের পরিবারও ঢুকে পড়তেছে। রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ ধানের শীষে ভোট দেয় না বলেই ব্যর্থতা আড়াল করতে এই সিদ্ধান্ত বিএনপির। তাদের ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ বিএনপি পুরোপুরি ছাড়বে না। তারা দেখেছে যে ধানের শীষ পচে গেছে, ধানের শীষের প্রতীকে ভোট আর নাই। সুতরাং তারা তাদের দলের যারা নেতা আছে, যারা নির্বাচন করতে, তাদেরকে বলবে যে তোমরা অন্য কোনো প্রতীকে কিন্তু নির্বাচন করো। জামাত এবং স্বাধীনতা বিপক্ষ যে শক্তি, সেই ভোটকে তারা সবসময় বেস করে তারা ভিন্ন মার্কা নিয়ে কৌশলে নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচনটা চাইলে এবং সেটা করতে হলে তো আমাদের হয়তো কিছু কৌশল পাল্টাতে হতে পারে। প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ১১ এপ্রিল। পর্যায়ক্রমে কয়েক ধাপে দেশের প্রায় ৪,৫০০ ইউপিতে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ নারী নেতাদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারী মোকাবিলায় সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হলো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ঘোষণায় ৩ নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দিয়েছে কমনওয়েলথ। বাকি দুজন হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোতাল্লির। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। কমনওয়েলথের মহাসচিব বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে এই ৩ বিস্ময়কর নারী কোভিড-19 মহামারী চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের জন্য বিশেষ অনুষ্ঠানমালা হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সকালে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানমালা ঘোষণা করেন প্রতিমন্ত্রী KM খালিদ। মন্ত্রী জানান, ৫০ বছর আগে ৭১-এর ৭ই মার্চ যে সময় ভাষণ প্রচার করা হয়েছে, ঠিক সে সময় এবছর সারা দেশে একযোগে ভাষণটি প্রচার করা হবে। এ সময় তিনি সারা দেশ ও রাজধানীতে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন কর্মসূচির ব্যাখ্যা করেন। মেয়রের নির্দেশে ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট সজ্জিতকরণ ও তোরণ নির্মাণ করা হবে এবং হাতির ঝিল, আহসান মঞ্জিল সহ প্রতি ওয়ার্ডে আতশবাজির আয়োজন করা হবে। জেলা ও উপজেলা আলোকসজ্জাকরণ এবং ঐতিহাসিক ৭ই মার্চ লেখা সম্বলিত তোরণ নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। করোনার কারণে এবার ৭ মার্চ উপলক্ষে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিগত বছরগুলোতে আয়োজিত কনসার্টের অংশ নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠান হবে, যা ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচার করা হবে। CRI এর সহযোগী প্রতিষ্ঠান ইয়াং বাংলা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ফেসবুক পোস্টে জানিয়েছেন, করোনার কারণে এবছর কনসার্টের পরিবর্তে ব্যান্ডগুলোকে নিয়ে আলোচনা অনুষ্ঠান এবং তাদের গাওয়া দেশাত্মবোধক গান টেলিভিশনে সম্প্রচার করা হবে। আগামী বছর বড় পরিসরে এই কনসার্ট আয়োজন করা হবে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মরণে আয়োজিত জয় বাংলা কনসার্টে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। ২০১৫ সাল থেকে এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে হলেও ৭ই মার্চকে মেনে নেয় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সাথে ইতিহাস বিকৃতির জন্য জাতির কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণ ছিল সারা বিশ্বে অতুলনীয়, যে ভাষণে বঙ্গবন্ধুর ইশারায় গোটা জাতি এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ সেই দিনটিকে নিয়ে নানা গোষ্ঠী সমালোচনা করে আসছে, যা দুঃখজনক। দেরিতে হলেও বিএনপি দিবসটি পালন করতে যাচ্ছে, সেজন্য তাদের অভিনন্দন। এ সময় কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনা স্বাভাবিক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তিনি নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আসছিলেন, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফখরুল সাহেব এটাও বলেছেন, ৭ই মার্চ ইতিহাস, এই ইতিহাসকে আমাদের স্বীকার করতে হবে
আমি ফখরুল সাহেবদের বলবো, বাকি যে ইতিহাস বিকৃতি করেছিলেন সেটাও ভুল স্বীকার করে, বাকি ইতিহাসটাও স্বীকার করে, তাহলে জাতি আপনাদেরকে সাধুবাদ দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে জিয়াউর রহমানের খেতাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিল করা হয়নি, প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিল করা হয়েছে। জিয়ার খেতাব বাতিলের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। 2 মাসের মধ্যে প্রতিবেদন শেষে ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বর মাসে হস্তান্তর করে নাই, 71 সালের জানুয়ারি মাসে না, ফেব্রুয়ারি মাসেও না। কমিটি করেছি যে 2 মাসের মধ্যে সেই সমস্ত তথ্যপত্র কোথায় কিভাবে সে জড়িত, তার কি সম্পৃক্ততা আছে সেগুলো বের করার জন্য। তারপর রিপোর্ট পাওয়ার পর কমিটিতে আলোচনা হবে, আলোচনা করে পরবর্তীকালে বলা হবে। ডুলান্সার আউটসোর্সিং লিমিটেড খুলে এমএলএম ব্যবসার নামে 500 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মিরপুরের রোকন উদ্দিন আহমদের বিরুদ্ধে। কিছুদিন আত্মগোপনের পর আবার খোলেন আরোজা ইনফোটেক ও ক্লাসরুম নামের 2টি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে প্রায় 150 কর্মীকে বেতন ভাতা না দিয়ে প্রতিষ্ঠান দুটি গুটিয়ে নেয়ার। রোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। মিরপুরের রূপনগরের বাসিন্দা রোকন উদ্দিন আহমেদ 2011 সালে খুলেছিলেন ডুলেন্সার আউটসোর্সিং নামের এমএলএম ব্যবসা। কম্পিউটারে ডুলেন্সারের মাধ্যমে শুধু ক্লিক করেই হাজার হাজার টাকা উপার্জনের লোভনীয় সব বিজ্ঞাপনে দলে টানেন কয়েক লাখ সদস্য। তাদের প্রত্যেকের কাছ থেকে নেন 7,500 টাকা করে, পরে হয়ে যান উধাও। 13 মাস চাকরি করার পর আমি জানলাম যে ওনার একটা এমএলএম কোম্পানি ছিল। সো আমি খোঁজ খবর নেওয়ার পরে আমি যখন দেখলাম যে না এটা এমএলএম কোম্পানি, আমার কাছে মনে হলো যে না, আমি আমার ক্যারিয়ারে এই জায়গায় দাগ ফালাইতে চাই না, ওনাকে না করে দিয়েছি। 2017 সালে আবারও আরোজা ইনফোটেক লিমিটেড ও 2019 সালে ক্লাসরুম নামে 2টি নতুন প্ল্যাটফর্ম খুলে বাজারে আসেন রোকন। ক্লাসরুম অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার, ক্লাসরুম অ্যাক্টিভেটর নামে অ্যাপে এমএলএম ব্যবসার নামে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও করেছেন প্রতারণা, এমন অভিযোগ রোকনের বিরুদ্ধে। যাদের স্যালারি বেশি জমে যায় তাদেরকে টার্মিনেটও করে দিচ্ছে। লাস্ট মান্থে আমাকেও টার্মিনেট করা হয়েছে। শিক্ষকদের পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকরাও। অভিভাবকদের অভিযোগ, অনলাইন কোচিং এর নামে টাকা নিয়ে সেবা দিচ্ছে না রোকন। যে এইগুলো ধরনের প্রতারণা না কইরা সঠিকভাবে যাতে ক্লাসগুলো চালায়, অথবা কারণটা কি এই যে টাইম দিয়ে টাইম মতো ক্লাস না করা, এই জিনিসগুলো একটু সঠিকভাবে আপনারা যাচাই করা উচিত। মাসের পর মাস বেতন বঞ্চিত হয়ে সম্প্রতি রোকনের মোহাম্মদপুরের ভাড়া বাসা খুঁজে বের করে সেখানে হাজির হয় ক্লাসরুমের কর্মীরা। বেতন না দিয়ে উল্টো পুলিশ ডাকে রোকন। হায়ারিং যেগুলো ছিল আমাদের ভেরি মাস রং প্রেডিকশন দিয়েছিল, যেগুলো আমরা অ্যাসেপ্ট করতে পারি না। পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট আমার ছিল না। কারণ সিচুয়েশনটা হয়েছে যে অনেক এমপ্লয়ের স্যালারি দেরি হয়ে গেছে। শুধু ক্লাসরুমই না, রোকনের আরোজা ইনফোটেক লিমিটেডেরও একই অবস্থা। আগারগাঁওয়ের আরোজায় গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে বন্ধ প্রতিষ্ঠানটি। সে কোনোভাবেই সেই অ্যামাউন্টগুলো আমাকে পে করেনি এবং কনস্ট্যান্ট আমরা ফোন দিলে কল ধরতো না এবং বলতো যে দিবে, কিন্তু আসলে কিছু টাকা দেয়নি। প্রযুক্তি খাতে এমন প্রতারণায় তীব্র নিন্দা বাংলাদেশ কম্পিউটার সমিতির। টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম অবৈধভাবে হঠাৎ করে এসেই প্রচুর পরিমাণে ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছে, ওই সব জায়গাতে গভর্নমেন্টের মনে হয় বেশি অ্যালার্ট হওয়া উচিত। আমাদের এখানে যদি ওই কমপ্লেনগুলো ইভেন যদি আমাদের বিটিআরসি তো কমপ্লেন করে, তাহলেও কিন্তু আমরা এটা ফরওয়ার্ড করে দিতে পারি পুলিশের কাছে। রোকন প্রতারণার টাকায় রাজধানীতে কিনেছেন বাণিজ্যিক স্পেস, কিনেছেন BMW এর মতো গাড়িও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে আবারও আগুনে পুড়ল জর্দা কারখানা সহ দোকানপাট। এলাকাবাসীর অভিযোগ, পলিথিন, প্লাস্টিক, জর্দা সহ নানা কারখানা থেকে প্রায়ই আগুনের ঘটনা ঘটলেও আবাসিক এলাকা থেকে এসব অবৈধ কারখানা সরানোর কোনো উদ্যোগ নেই। এ নিয়ে গত ৩-৪ বছরে ৪-৫ বার আগুন লাগলো রঘুনাথপুরে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবারই অবৈধ কারখানা থেকেই আগুনের সূত্রপাত।
আদমজি ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাত 12:30টার দিকে একটি জর্দার কারখানায় আগুন লাগলে ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানা সহ অন্তত 5টি দোকান পুড়ে ছাই। কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জর্দার কিছু কেমিক্যাল থাকতে পারে, এইগুলোর থেকে আগুনটা প্রথম ভয়াবহ আকার ধারণ করছিল। তারপর আমরা বুঝতে পেরে সাথে সাথে আমরা ওই জায়গাটার মধ্যে কাজ করি, তো তখন আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে স্থানীয়দের অভিযোগ, জর্দার কারখানার গ্যাসের আগুন থেকেই লেগেছে আগুন। এখানে অবৈধ কাজ করে ওরা, লবণের ফ্যাক্টরি ছিল, এর আগে জ্বালাইছে, এখন জর্দা দিছে অবৈধভাবে, গুল তৈরি করে, জর্দা তৈরি করা হয়, তারপর গ্যাসের লাইন বাইপাস করে ওরা ভিতর শো করে গ্যাসের কাজ করে, যার মূলত কারণটা এর আগেও 3-4 বার লাগছে। কেমিক্যাল জাতীয় অনেক ফ্যাক্টরি থাকার কারণে কিছুদিন পরই এই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কারণে আমরা যে এলাকার মানুষ আছে অনেক আতঙ্কিত থাকি। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও আবাসিক এলাকা থেকে এসব অবৈধ কারখানা সরাতে নারাজ মালিক পক্ষ। এ বিষয়ে কারো নজরদারিও নেই। এর আগে পরিবেশ অধিদপ্তরে আমরা ডকুমেন্ট জমা দিছি, কিন্তু কোনো ফলই পাই নাই। থানায় অভিযোগ দিছি, কোনো ফলই পাই নাই, কারণ ওরা প্রভাবশালী জায়গার মালিক। আর এই প্রভাবের এই জায়গাটার ভিতরে যে অবৈধ ব্যবসা চালাই যাইতেছে। জর্দার ফ্যাক্টরিও আছে, সাথে পলিথিন ফ্যাক্টরি আছে। আগুন লাগার পর শত শত মানুষ জড়ো হলেও জর্দা কারখানার মালিক পক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 12 জন দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 10টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত। রাসায়নিক পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন দগ্ধ হয়। এর মধ্যে মাসুম শিকদার নামে এক শ্রমিক মারা যায়। আহতদের উদ্ধার করে ঢাকা, ময়মনসিংহ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দেশের 50% পোশাক শ্রমিক আর্থিক অনিশ্চয়তায় রয়েছেন। পারিবারিক চাপে পেশা পরিবর্তন করতে চান তারা। শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা নিয়ে এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। জরিপের তথ্য বলছে, দেশে 5 বছরে পোশাক খাতে নারী শ্রমিক কমেছে 93,000। শনিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের রপ্তানি খাতের সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে, কিন্তু এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের গবেষণার তথ্য বলছে, দেশে প্রায় ৪.৫ লাখ পোশাক শ্রমিক আছে, যাদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দেশের 320 পোশাক কারখানার শ্রমিকদের উপর সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে জরিপ চালিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আলোচকরা বলেন, গেল 6 বছরে পোশাক শ্রমিকদের গড় মজুরি বেড়েছে 4,000 টাকা, তবে তা মূল্যস্ফীতির তুলনায় কম। You have an inflation rate over the 6 years of 50%. 6 বছরে মূল্যস্ফীতি 50%-এরও বেশি, কিন্তু সেই অনুযায়ী বাড়েনি শ্রমিকদের ক্রয় ক্ষমতা। পাশাপাশি জীবনযাত্রার মানেরও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। এ সময় পশ্চিমা ক্রেতারা পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছে না বলে অভিযোগ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি। শ্রমিকদের নিয়ে অনেকেই বড় বড় কথা বলেন, অথচ পশ্চিমা ক্রেতারা ন্যায্য মূল্য দিচ্ছে না, অনেক ক্ষেত্রে পাওনা আটকে দিচ্ছে। সেই বিষয়েও কথা বলা এবং ক্রেতাদের চাপ দেওয়া প্রয়োজন। গবেষণায় আরও উঠে আসে, শ্রম আইনে বেশ কিছু সুবিধা শ্রমিকদের জন্য থাকলেও তার বাস্তবায়ন কম। এছাড়া করোনায় পুরুষের চেয়ে বেশি কাজ হারিয়েছেন নারী শ্রমিকেরা। বেতনের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক অনিয়মের অভিযোগ, একের পর এক মামলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসেবে 4 বছরে দেশবন্ধু সুগার মিলের বিরুদ্ধে মামলা হয়েছে 13টি, কর ফাঁকির পরিমাণ প্রায় 950 কোটি টাকা। তবে এত কিছুর পরও বাতিল হয়নি প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন না হলেও নানা কৌশলে পণ্য খালাস করছে প্রতিষ্ঠানটি। ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু সুগার মিল সহ কয়েকটি কোম্পানি, যা পরিশোধন করে দেশের বাজারে বিক্রি করা হয়। অপরিশোধিত চিনি আমদানি হয় হোম কনজামশন বন্ড সুবিধার আওতায়। আইন অনুযায়ী শুল্ক ছাড়াই আমদানি করা অপরিশোধিত চিনি বন্দর থেকে খালাস করে বন্ডেড ওয়্যারহাউসে নেওয়ার অনুমতি দেয় এনবিআর। তবে 6 মাসের মধ্যেই সব শুল্ক পরিশোধ করতে হয়।
কাস্টমস বন্ড কমিশনারের ঢাকার হিসাবে অপরিশোধিত চিনি আমদানিতে সব ধরনের কর নিয়মিত পরিশোধ করে দেশবন্ধু সুগার মিল ছাড়া অন্য কোম্পানিগুলো। এই কোম্পানির বিরুদ্ধে প্রথম অনিয়মের অভিযোগ ওঠে 2016 সালে। এ পর্যন্ত মামলা হয়েছে 13টি, ফাঁকি দেয়া রাজস্বের পরিমাণ 945 কোটি টাকা। অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির আইনজীবী দাবি করেন তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আর তাই বিভিন্ন সময়ে এনবিআরকে দেয়া 800 কোটি টাকা কর ফেরত চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তারা। 1682 কোটি টাকা এই এনবিআর আমাদের কাছ থেকে জোর করে ভ্যাট, ট্যাক্স, সিডি, আরডি, এটি, এআইটি যা যা আছে সব আমার কাছে থেকে নিল এবং নিয়ে আমাকে 2017 সালে একটা রুগ্ন শিল্প বানায় ফেলে দিল। তবে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি বন্ড কমিশনারেট। শর্ত ভঙ্গ করলেও বাতিল করা হয়নি লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন করা না হলেও থেমে নেই প্রতিষ্ঠানটির আমদানি। যদিও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বন্ড কর্মকর্তারা। এনবিআর যদি বিষয়টি সিরিয়াসলি নেয়, আপিলে যদি যায়, তাহলে মিস আপিল বলে যেটাকে, তাহলে কিন্তু এনবিআর এর পক্ষে আসার কথা। কারণ হচ্ছে যে হি ইজ এ ডিফল্টার। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত চিনি এনে খালাসের অনুমতি চায় দেশবন্ধু সুগার মিল। বন্ড কমিশনারেট অনুমতি না দিলে হাইকোর্টে রিট করে খালাসের অনুমতি পায়, যার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে বিচারাধীন বিষয় হওয়ায় কথা বলতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে কয়েকদিন ধরেই করোনা শনাক্তের হার কিছুটা ঊর্ধ্বমুখী। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে 540 জন, মৃত্যু 10 জনের। টানা 3 দিন পর রোগী শনাক্ত নেমেছে 600-র নিচে। তবে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আছে 4% ওপরেই। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 4.13%। আগের দিন যা ছিল 4.63%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী টানা 2 সপ্তাহ করোনা শনাক্তের হার 5%-এর নিচে থাকলে তা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার লক্ষণ। ফেব্রুয়ারির এক পর্যায়ে দেশে করোনা রোগী শনাক্তের হার নেমেছিল 3%-এর নিচে, কমেছিল শনাক্ত রোগীর সংখ্যাও। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকেই কিছুটা ঊর্ধ্বমুখী এই সংখ্যা, যা মার্চে এসে আরও বেড়েছে। ভ্যাকসিন দিয়ে আমাদের অনেকের মধ্যেই মনে হচ্ছে যে আজকে ভ্যাকসিন দিয়ে কালকেই বোধহয় আমি করোনা মুক্ত। এই ভুলটার জন্য কিন্তু ইদানিংকালে দেখবেন যে আবার সংক্রমণের হার কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা ভ্যাকসিন পূর্ববর্তী সময়ে কমে গিয়েছিল। ভ্যাকসিন দেয়া শুরু হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সংক্রমণটা বেড়ে যাচ্ছে। এখানে মানুষকে একটা জিনিস খুব পরিষ্কার জানতে হবে যে ভ্যাকসিন দেয়া মানে তার পরদিনই কিন্তু আপনি করোনা মুক্ত নয়। বিশেষজ্ঞদের শঙ্কা, স্বাস্থ্যবিধি মেনে চলায় শিথিলতা দেখালে আবারও বাড়তে পারে করোনা সংক্রমণ। প্রথম ডোজ ইভেন দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও আমরা না বলা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ কোনো ভ্যাকসিনই পৃথিবীতে কিন্তু 100% প্রোটেকশন দেয় না। তো সে ভ্যাকসিন নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে হবে। এই সচেতনতার জায়গাটা থেকে চলে আসলে হবে না। গত মাস থেকেই সারা দেশে চলছে করোনা রোগীর টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞরা বলছেন টিকা নিলেও সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারফরমেন্সের উত্থান পতন আর সামনের ব্যস্ততার কথা মাথায় রেখে পাইপলাইনে বেশ কয়েকজন ক্রিকেটার প্রস্তুত রাখতে চান নির্বাচকেরা। এইচপির মোড়কে খেলা ইমার্জিং দলের ক্রিকেটারদের দিকে নজর রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দল নিউজিল্যান্ডে, সেখানে আছেন হাবিবুল বাশার সুমন। দেশে অলস সময় কাটানোর সুযোগ নেই প্রধান নির্বাচকের, চোখ রাখছেন ইমার্জিং দলের ম্যাচগুলোতে। মাঠে বসে দেখেছেন 4 দিনের ম্যাচ। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হলেও মাঠেই ছিলেন। বাকি ম্যাচগুলোতেও চোখ রাখবেন। সামনের 3 বিশ্বকাপ আর সিরিজের ব্যস্ততার জন্য পাইপলাইনে রাখতে চান বেশ কিছু ক্রিকেটার। ভালো কিছু পারফরমার আমরা ওখানে পেয়েছি এবং এইচপির আমাদের কার্যক্রমটা হলো আগামী দিনের জন্য খেলোয়াড় তৈরি করা। তো সেই হিসাবে ওইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আয়ারল্যান্ডের সাথে
ওডিআই সিরিজ এবং টি20 আছে, এখানেও কিছু আমরা রেড বলটা শেষ করেছি, এখন হোয়াইট বলের ক্রিকেট। আমরা আশা করছি এখান থেকে আগামীতে যদি কিছু খেলোয়াড়কে এমনভাবে তৈরি করছি যাতে 1 থেকে 2 বছরের মধ্যে জাতীয় দল রিপ্রেজেন্ট করতে পারে। সাকিব নেই নিউজিল্যান্ড সফরে, দলের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেছে। যারা গেছেন একাধিকবার ডাউন আন্ডার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে তাদের। উইকেটও হবে না দুর্বোধ্য, তাই তো অন্যদের মতোই আশাবাদী প্রধান নির্বাচক। নিউজিল্যান্ডের ব্যাপারে আমরা একটা জায়গায় আমরা আশা করতে পারি, এটা হলো আমাদের হোয়াইট বল ক্রিকেটে আমরা যথেষ্ট বিগত কয়েক বছর ধরে ভালো ক্রিকেট খেলে আসছি। এই হোয়াইট বলের এক্সপিরিয়েন্সে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা 3-0-তে আমরা জিতেছিলাম এবং কনফিডেন্ট আছে প্লেয়াররা। এটা মাথায় রেখে আমি আশা করি যে নিউজিল্যান্ডে ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। ঘরের মাঠে অম্লমধুর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল গঠন নিয়ে আছে সমালোচনা। এসবে কান্না দিয়ে নির্বাচকেরা কাজ করতে চান নিজেদের মতোই, কোনো ধরনের চাপ না নিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের নারীদের ক্রিকেট ইভেন্ট দিয়ে আজ শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লাল দলকে 10 উইকেটে হারায় বাংলাদেশ নীল দল। ম্যাচ সেরা হয়েছেন ফারিহা তৃষ্ণা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ফারিহা তৃষ্ণার বোলিং তোপে এলোমেলো লাল দল, মাত্র 63 রানে গুটিয়ে যায় ইনিংস। লাল দলের পক্ষে সর্বোচ্চ 21 রান করেন অর্থী। 6 উইকেট নেন ফারিহা তৃষ্ণা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ নীল দল। শামীমা 31 এবং মুর্শিদা অপরাজিত থাকেন 25 রানে। 8ই মার্চ সবুজ দলের বিপক্ষে লড়বে নীল দল। বহুল কাঙ্ক্ষিত মোহামেডান নির্বাচনে লড়াই হয়েছে জমজমাট। 16 পরিচালক পদের বিপরীতে লড়েছেন 20 প্রার্থী। বাদ পড়েছেন সাজেদা আদেল, কামরুন নাহার ডানা, মুস্তাকুর রহমান ও আব্দুস সালাম রশেদি। সর্বোচ্চ 226 ভোট শফিউল ইসলাম মহিউদ্দিনের। এর আগে সকালের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় উপস্থিতি ছিল কম। নতুন কমিটির কাছে ভবিষ্যৎ করণীয় ঠিক করতেই সাবেকদের মিলনমেলা। দুপুর 2টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় সন্ধ্যা 6টায়। 337 ভোটারের মধ্যে ভোট পড়েছে 239টি। বাতিল হয়েছে 7টি। আর সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা আছে, কারণ নতুন কমিটির মধ্যে অনেকে যারা আসছে তারা অনেক বিত্তমান, তারা পয়সা খরচ করতে চাচ্ছে এবং এর মধ্যে আরও 2-1 যারা আছে যারা মানে জুনিয়র, তারা তাদের পয়সা কম থাকলেও কিন্তু তাদের যে উৎসাহটা আছে সেই উৎসাহতে আমার মনে হয় মোহামেডান এইবার অন্তত এই যে এখন যা বর্তমান অবস্থা তাতে মোহামেডান অন্তত কিছুটা ধরো 4-5 হয়তো 4 থাকতে পারে, 5ও থাকতে পারে। নেপালের টুর্নামেন্টে অংশ নিলে কোয়ারেন্টিন পর্ব ছাড়াই অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় এই নিশ্চয়তা পেয়েছে বাফুফে। জাতীয় দলের অনুশীলন শুরুর বিষয়ে সোমবার সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আফগানিস্তানের বিপক্ষে 25 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ যে হচ্ছে না সে বিষয়ে প্রায় নিশ্চিত বাফুফে। ফিফা উইন্ডো কাজে লাগাতে নেপালের টুর্নামেন্টে সম্মতি দিয়ে রেখেছে। 4 থেকে কমে 3 জাতির টুর্নামেন্ট করছে নেপাল। বাংলাদেশের পাশাপাশি অংশ নিবে কিরগিজস্তান, জানিয়েছে আনফা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে সব ম্যাচ। 22 থেকে 30 মার্চ চলবে টুর্নামেন্ট। সব মিলিয়ে হবে 4টি ম্যাচ। বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড বা পার্টিসিপেটিং টিমগুলোর জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড বা নো কোয়ারেন্টাইন এরকম বিষয়ে এই নিশ্চয়তা তারা আমাদেরকে দিয়েছে। বাংলাদেশ নেপাল বা ঢাকা কাঠমান্ডু ট্রাভেল কিন্তু এখনও শুরু হয়নি, বাট উই আর এক্সপেক্টিং যে এনি টাইম অফ দিস মান্থ, মিড অফ দিস মান্থ, লাইক 15-17 তারিখের দিকে হয়তো বা বিমান যোগাযোগ শুরু হবে। তো সেটা শুরু হলে আমাদের দলের জন্য আসা যাওয়ার যে বিষয়গুলো থাকবে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তবে সতর্ক বাফুফে, শেষ সময় পর্যন্ত আফগানিস্তানের জন্য অপেক্ষা করতে চায়। এমনকি আফগানিস্তান খেলতে আসলে নেপালের টুর্নামেন্টেও অংশ নেওয়ার চিন্তাভাবনা বাফুফের। আফগানিস্তানের সাথে খেলাটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, বিকজ দ্যাট ইজ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ। 3 পয়েন্টের বিষয় রয়েছে, হোম অ্যাডভান্টেজ অ্যাভিল করার বিষয় রয়েছে। অন্য কোনোভাবে যদি আমরা যেতে একটা উইন্ডোতে 2টো ম্যাচ খেলার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে 2টো ম্যাচ আমরা কীভাবে খেলতে পারি, তখন ন্যাশনাল টিমস কমিটি মিটিং আমরা আলাপ আলোচনা করে বিষয়গুলো ডিসিশন নিব।
অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিতে সোমবার সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে আহত অবস্থায় বিপন্ন প্রজাতির একটি ময়ূর পাখি উদ্ধার করেছে পুলিশ। পরে পাখিটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শিকারপুর এলাকায় একটি গাছে ময়ূর পাখিটি দেখতে পায় স্থানীয়রা। সে সময় কয়েকজন যুবক ময়ূরটিকে ঢিলসহ বিভিন্নভাবে আঘাত করে। এক পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ময়ূরটিকে উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ময়ূরকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত থেকে ময়ূরটি আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলেটে অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব। আয়োজনে হাজারেরও বেশি বই আদান প্রদান করেন বইপ্রেমীরা। তরুণ প্রজন্মের বই পাঠে আগ্রহ বাড়াতে এই উদ্যোগের কথা জানিয়েছেন আয়োজকেরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে সাজিয়ে রাখা হয়েছে শত শত বই। উদ্দেশ্য বিনিময় করা। দেয়া হয় পাঠ্য বই ছাড়া অন্য যে কোনো বই রেখে আরেকটি বই নিয়ে যাওয়ার সুযোগ। ব্যতিক্রমধর্মী এই আয়োজন ইনোভেটর নামে একটি সংগঠনের উদ্যোগে। যে বইটি পড়ে আছে সেটি হয়তো পড়া শেষ করে এখন সে কিছু করছে না, এটি আরেকজন পড়ার সুযোগ পেল এবং এর মাধ্যমে আসলে কি হলো, তার জ্ঞানের একটা বিনিময় হলো এবং তার ভাবের একটা বিনিময় হলো। বেশ ভালোই সাড়া পেয়েছে উদ্যোগটি। বিনিময়ের মাধ্যমে নতুন বই পড়ার সুযোগ লুফে নিয়েছেন অনেকেই। কথা হচ্ছে যে একটা বই পড়ার পরে সেটা আমরা রেখে দিই, তো এই উৎসবটা আমি বলবো বেস্ট একটা মানে বাংলাদেশে এটা বারবার করা উচিত। আমাদের যা জ্ঞান ছিল তা আমরা অন্য কাউকে দিচ্ছি এবং ওনার কাছ থেকে ওনার জানা বিষয়টি আমরা জেনে নিচ্ছি। এই আয়োজনটি আসলে অনেক চমৎকার। যারা আমরা বই পড়ি তারা যদি বইগুলি দিয়ে দিত, মানে যে এক্সচেঞ্জ না করে দিয়ে দিলে হয়তো বা ভালো হতো। আমি আজকে চেষ্টা করবো আমার বইগুলো দিয়ে দিতে, কোনো এক্সচেঞ্জ না করতে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। আসছে প্রয়াস ধরে রাখার তাগিদ। যখন এরকম মননশীল যারা আছে, এরকম স্বাধীনতার পক্ষের যারা আছে, যারা মেধা বিকাশের পক্ষে আছে, তাদেরকে যদি আমরা সাহায্য করতে পারি, সরকারকে সরকারি পক্ষভাবে যদি বা সরকার হতে যদি সাহায্য করতে পারি, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সিলেটে প্রথমবারের মতো আয়োজিত হলো বই বিনিময় উৎসব। পরবর্তীতে উৎসবের পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আয়োজকেরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বেক্সিমকো কমিউনিকেশনসের আয়োজনে আকাশে গ্রাহক ও সম্ভাব্য গ্রাহকদের নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো চা চক্র ও মতবিনিময় সভা। স্থানীয় একটি হোটেলে এই আয়োজন হয়। আকাশ ডিটিএইচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বগুড়ার এরিয়া ম্যানেজার মনিবুর রহমান। অবহিত করেন এর সুবিধা সম্পর্কে। সাধারণ কেবল সংযোগের সাথে পার্থক্য তুলে ধরেন আকাশের। পরে গ্রাহক এবং অন্য অতিথিদের কাছ থেকে নেওয়া হয় মতামত। ভবিষ্যতে কেবল নেটওয়ার্কের পরিবর্তে এই ডিটিএইচের সুবিধা বেশি হবে বলেও জানান আয়োজকরা। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিরা অংশ নেন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম 2 দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের আগের দিন শনিবার এই তালিকা ঘোষণা করল পদ্ম শিবির। শনিবার নয়াদিল্লি থেকে বিজেপির সংবাদ সম্মেলনে বলা হয়, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। 57 আসনের প্রার্থী তালিকায় মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী সমিত দাস, বিনপুর থেকে পালন সোরেন। এদিকে রোববার বিজেপির ব্রিগেড সমাবেশ, প্রধান বক্তা হিসেবে থাকছেন নরেন্দ্র মোদী। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। শুক্রবার সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লুল ইয়েমেনি নামের ওই রেস্তোরাঁয় হঠাৎ করে একটি গাড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় গুলির শব্দও শোনা গেছে বলে জানায় পুলিশ। এছাড়া এই ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাবকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
আবারও ক্রিকেট মাঠে মাশরাফি বিন মুর্তজা, তবে আন্তর্জাতিক ম্যাচ নয়, খেলেছেন সংসদ সদস্য ক্লাবের হয়ে। শনিবার বনানীতে খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যে ম্যাচে সংসদ সদস্যদের 2 উইকেটে হারিয়েছে ডিএনসিসি। অনেকদিন পর মাঠে টাইগার অধিনায়ক মাশরাফি, কাছে পেয়ে দর্শকদের সেলফি তোলার ধুম পড়ে গেল। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে আয়োজকরা। এই প্রথম সংসদ সদস্যদের হয়ে খেললেন ম্যাচ। প্রতিপক্ষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ানের নামে বনানীতে খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে এ প্রীতি ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ে এমপিরা, যারা সবসময় ঝড় তোলেন রাজনীতির মাঠে, পিছিয়ে ছিলেন না খেলার মাঠেও, মাতিয়ে দিল 4-6। ম্যাচের আকর্ষণ বাড়িয়েছেন মাশরাফি, তবে লম্বা ইনিংস খেলতে পারেননি। সাজগড়ে ফিরেছেন মাত্র 8 রানে। সংসদ সদস্যদের ইনিংস থামে 111 রানে। ডিএনসিসির ওপেনিং ব্যাটিংয়ে মেয়র আতিক এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তবে ঝড় ওঠেনি তাদের ব্যাটে। একের পর এক উইকেট হারায় ডিএনসিসি। বাবা দক্ষিণের মেয়র হলেও বনানীতে থাকার সূত্রে মেয়র তাপসের ছেলে খেলেছেন ডিএনসিসির দলে। বল ব্যাট হাতে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য, হয়েছেন ম্যাচ সেরা, জিতিয়েছেন ডিএনসিসিকে। আমি আসলে প্রস্তুত ছিলাম না, কিন্তু সকাল সকাল আতিক আঙ্কেল বললো তার টিমের জন্য খেলতে, তাই আজকে উত্তরে হয়ে খেললাম। এরপরে যদি খেলা হয় ডিএনসিসি সেক্ষেত্রে কোন দল? এটা পরে দেখা যাবে। হারলেও সান্ত্বনা পুরস্কার পেয়েছেন মাশরাফি, বলছেন ডিএনসিসিকে ছাড় দিয়ে খেলেছেন। আতিক ভাইদের কংগ্রাচুলেশন জানাই, পরেশ ভাই আছেন কংগ্রাচুলেশন জানাই, বাট সেই সাথে আমি এটাও বলছি যে আমরা অনেক ছাড় দিয়ে খেলেছি। আমরা চেষ্টা করেছি, কারণ এত সুন্দর একটি উদ্যোগের পরে যদি ওনারা হেরে যায়, আর এরপরে আর এরকম মাঠ তৈরি হবে না। যে যুব সমাজ এবং তরুণ সমাজের মাদক বিরোধী, মাদক থেকে বিরত থাকতে হবে, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, সংস্কৃত চর্চায় মনোনিবেশ করতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর যুব সমাজ পাবো। খেলা শেষে মেয়র আতিক ঘোষণা দেন ঢাকায় আরো 20টি খেলার মাঠ ও 4টি পার্ক করা হবে। ভবিষ্যতে আরো প্রীতি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টা বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।